আমার ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের মাধ্যমিক 2020-তে যে গণিতে প্রশ্নপত্রটি ছিল সেটাই আমি সমাধান করব এবং এইটি আমি তোমাদের কয়েকটি পার্টে দেব, কারণ একটি পার্টে তো সব ভিডিওটা দেওয়া সম্ভব নয়। আমি তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে তোমাদের দেব। তোমরা যদি কোনো দাগ নম্বরের অঙ্ক খুঁজে না পাও আমাকে কমেন্টে যদি তোমরা জানাও এই এত দাগ নম্বরে, আমি তাহলে তোমাদের সেই পার্টটা দিয়ে দেবো লিঙ্কটা। এবং আমি আশা রাখি পরবর্তী বছরে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিক 2020-র যে গণিতে প্রশ্নপত্র সেইটি সমাধান করবার আগে তোমাদের একটু ইনস্ট্রাকশনটা বলে দেব। এখানে লেখা থাকে 1, 2, 3 এবং 4-এর প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী আমাদের উত্তরপথে প্রথম দিকে লিখতে হবে এবং আমরা প্রয়োজন বোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে, মানে আমরা যে রাফ কাজ করব সেটি আমাদের যে উত্তরপত্র থাকবে খাতার ডান দিকে মার্জিন টেনে করব এবং কোনো রকম ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে পারবো না। আর গণনার প্রয়োজনে আমরা পাইয়ের আসন্ন মান 22-এর সাথে ধরে নেব এবং আমরা দরকার মতো গ্রাফ পেপার আমাদের ওনারা দেবেন এবং পাটিগণিতের অঙ্ক আমরা বীজগাণিতিক পদ্ধতিতেও করতে পারি। তাহলে এই হলো আমাদের ইনস্ট্রাকশন। তাহলে এবার এসো আমরা সমাধানটা করি। একেরটি হলো একের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এখানে আমাদের 6টি থাকবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 6 মার্কসের। একেরটা হলো কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এখানে আমাদের 4টি অপশান আছে। আচ্ছা, তোমাদের আরেকটি কথা বলবো, আমাদের প্রশ্নপত্রে দেখবে অনেক উত্তর দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা সঠিকভাবে ধরবে না। তাহলে আমাদের এই অঙ্কটি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা থেকে। এসো আমরা সমাধানটা করি। আমাদের অঙ্কটিতে বলা হয়েছে যে মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে, সেজন্য আসল পি যদি 100 টাকা হয় তাহলে সুদ আইও হয়ে যাবে 100 টাকা, আর সময় আছে টি 10 বছর। আমাদের আর হচ্ছে বার্ষিক সরল সুদের হারটি বার করতে হবে। আমরা কি জানি, আই সমান সমান পি আর টি বাই 100। এখানে আই এর জায়গায় 100 বসিয়েছি, সব মানগুলো বসিয়েছি, পি এর জায়গায় 100, আর আমাদের বার করতে হবে সময়টা 10 আর নিচে 100। এখানে আমি 100 আর 100 কেটে দিয়েছি। তাহলে আমাদের এখানে কি হলো, আর সমান সমান হয়ে যাবে 100, আর এই 10টা নিচে চলে আসবে 100 বাই 10 এবং এখানে কাটলে হয় 10, তাহলে 10%। তাহলে আমাদের এখানে উত্তর হবে বার্ষিক সরল সুদের হার হলো অপশান বি, 10%। এবার দুয়েরটি হলো x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। আমরা কি জানি, আমাদের দুটি বীজ যদি একটি আলফা এবং অপরটি বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা হয়ে যায় আমাদের সি বাই এ। সি মানে হচ্ছে আমাদের যে এখানে যে কনস্ট্যান্টটা থাকে ধ্রুবক সেইটি লিখতে হবে, আর এ হলো আমাদের x² সহগ। তাহলে এখানে সি বাই এ ইকুয়াল টু হয়ে যাবে 3/1 ইকুয়াল টু হয়ে যাবে 3। তাহলে আমাদের এখানে অপশান সি 3-এরটা হলো রাইট অ্যান্সার। এরপরে দেখো 3-এরটি কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, কোণ এওবি 60 ডিগ্রি হলে কোণ সিওডি এর মান কত হবে। তাই এ সমাধান করার জন্য আমরা প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছি যেটা অকেন্দ্রীয় বৃত্ত, এবং এর এবি এবং সিডি এই দুটি যে যা তার দৈর্ঘ্য সমান। তাহলে আমরা জানি যে এখানে এ ও বি যেহেতু 60 ডিগ্রি বলেছে এবং এ ও বি হয়েছে একটি কেন্দ্রস্থ কোণ, এবং যদি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণের যে কোণ যেটা হয় সেটিও সমান হয়। সেজন্য আমাদের কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান সমান কোণ সিওডি সমান সমান 60 ডিগ্রি হবে। সেজন্য আমাদের এখানে অপশান বি 60 ডিগ্রিটা হবে রাইট অ্যান্সার। এবার 4-এরটি হলো দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে।
আমাদের এখানে দুটি লম্ববৃত্তাকার শঙ্কু বলা হয়েছে, তাহলে আমার প্রথমে V1 প্রথমটির জন্য হয়ে যাবে 1/3 পাই R1² ইন্টু H, আর V2 হয়ে যাবে 1/3 পাই R2² ইন্টু H2। এবারে দেখো আমি কি করেছি, এখানে 1/3 কেটে দিয়েছে, পাই পাই কেটে দেওয়া হয়েছে। ওরা দেখো এখানে বলে দিয়েছে আয়তনের অনুপাত হচ্ছে 1:4, তাহলে V1/V2 জায়গায় আমি লিখলাম 1/4 ইকুয়াল টু, ওরা এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতও বলে দিয়েছে, মানে R1/R2টা বলে দিয়েছে। R1/R2 হলো আমাদের 4:5, তাহলে 4/5, আর এখানে যেহেতু স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার লিখলাম, ইন্টু H1/H2। তাহলে আমরা H1/H2 কি পাবো না, এখানে আমাদের কত আছে না 5×5 = 25, আর এখানে 4×4 = 16, তাহলে এখানে 16/25 আছে, এবং এইটা যখন আমাদের এই পাশে আসবে কি হবে না 16/25টা হয়ে যাবে 25/16, উল্টে যাবে, কারণ এখানে গুণ হয়ে আছে, ভাগ হয়ে গেলে উল্টে যাবে, তাহলে 16/25টা হয়ে গেল 25/16, আর এখানে 1/4টা যেমন আছে থাকলো। তাহলে এখানে আমাদের গুণ করলে হয়ে যায় 25, আর 4 × 16 = 64, তাহলে আমাদের কত হলো 25:64, তাহলে আমাদের অপশান ডি হলো 25:64, এইটা হয়ে যাবে আমাদের অপশান ডি রাইট অ্যান্সার। 5এরটি হলো যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হয়, যেখানে থিটা হলো আমাদের 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হয়, তাহলে আমাদের এক্সের মান কত, সেইটি এখানে 4টি অপশান আছে, আমাদের বার করতে হবে। এই অঙ্কের সমাধান আমরা এইভাবে করব। দেখো এখানে কত আছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, এদিকে গেলে প্লাস কস থিটা, এবার সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 1, কস থিটাটা আমি এখানে নিয়ে এলাম, তাহলে 1, তাহলে সাইন বাই কস হয়ে যায় আমাদের ট্যান, তাহলে এখানে হয়ে গেল ট্যান থিটা ইকুয়াল টু 1। আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে আমাদের ট্যান 45, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, তার মানে এখানে আমি আরেকটা স্টেপ লিখে দিচ্ছি, ইকুয়াল টু হলো আমাদের ট্যান 45 ডিগ্রি, তার মানে আমরা সেখান থেকে লিখতে পারি থিটা সমান সমান হলো 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে না সেক থিটা প্লাস কোসেক থিটার মানটা বলা হয়েছে, যদি এক্স হয় তাহলে এক্সটা কত, তাহলে আমাদের সেক মানে থিটার জায়গায় কত লিখবো 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি হচ্ছে আমাদের √2, কোসেক 45 ডিগ্রি হচ্ছে √2, √2 আর √2 যোগ করলে কিন্তু আমাদের হয় 2√2, তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশান ডি 2√2। এরপরে 6টি দেখো 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8 এর সংখ্যাগুরু মানটি কত। এর সংখ্যাগুরু মান বার করার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের যে সংখ্যাগুলি আছে তার মধ্যে কোন সংখ্যাটি সব থেকে বেশি আছে, এবং আমি দেখলাম যে এখানে আমাদের 8 দেখো 1, 2, 3, 4, মানে 8 আমাদের মানে 8 সব থেকে বেশি আছে 4 বার, সেজন্য আমাদের সংখ্যাগুরুর মান হয়ে যাবে 8, এবং আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি 8। এবার 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, এখানে আমাদের 6টি দেওয়া থাকবে, এবং প্রতিটি চ্যাপ্টার থেকে আমাদের একটি করে প্রশ্ন থাকবে, মানে চ্যাপ্টার মানে আমি বলতে চাইছি যে পাটিগণিত থেকে একটি, বীজগণিত থেকে একটি, ত্রিকোণমিতি থেকে একটি, পরিমিতি থেকে একটি, জ্যামিতি থেকে একটি, এইভাবে। একটা আছে আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। আচ্ছা, এই অঙ্কটি করবার আগে আমি তোমাদের বলবো যে আমাদের এটা জানি যে আমাদের মূলধনের অনুপাত ইকুয়াল টু হয়ে যায়, সমান হয়ে যায় আমাদের লভ্যাংশের অনুপাত, তাহলে আমরা যদি মূলধনের অনুপাতটা বার করি তাহলেই আমরা তাদের লভ্যাংশের অনুপাতটা পেয়ে যাব। আমি তোমাদের সুবিধার জন্য সব খাতায় লিখে লিখে করেছি।
আনিসুর দেখো 500 টাকা 9 মাসের জন্য দিয়েছে, তাহলে ওর মূলধন কত হলো? 500 গুণ 9। আর ডেভি 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 গুণ 5। তাহলে এখানে 500 আর 9কে গুণ করলে কত হবে? না 4500। আর এখানে 600 গুণ 5 করলে হয় 3000। এবং এইটি যদি আমরা কাটাকুটি করি, এখানে তোমাদের কাটাকুটিটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 0 0 কেটে দাও। এবারে আমরা 15 দিয়ে কাটি, 3 15 45, 15 দুগুণে 30, তাহলে 3/2। তাহলে এখানে হয়ে যায় আমাদের 3:2। তাহলে এইটা যেহেতু মূলধনের অনুপাত হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে আমাদের লভ্যাংশের অনুপাত। তাহলে আমরা লিখব তাদের লভ্যাংশের অনুপাত হবে 3:2। এবার 2 অঙ্কটা দেখো কি রয়েছে। 2 অঙ্কটি হলো ax² প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে যেখানে a আছে নট ইকুয়াল টু 0, মানে কখনোই শূন্য নয়, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² ইজ ইকুয়াল টু কত হবে? এবারে এখানে দেখো আমাদের, তোমরা তোমাদের বইয়ে 24 পাতাটি খোলো এবং সেখানে দেখো এখানে লেখা রয়েছে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 হলে দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি বাস্তব ও সমান হবে যদি b² মাইনাস 4ac সমান সমান 0 হবে। কিন্তু এখানে দেখো bx রয়েছে, কিন্তু আমাদের দেওয়া আছে 2bx, সেজন্য আমাদের সমাধানটা এইভাবে হবে। আমাদের যেহেতু x² প্লাস 2bx প্লাস c সমান সমান 0 আছে, তাহলে আমরা এই b এর জায়গায় লিখে নেব। এখানে যেমন আমাদের বইতে যেটি আছে, এখানে দেখো শুধু bx আছে, কিন্তু আমাদের b এর জায়গায় আছে, এখানে যেমন শুধু b আছে, আমাদের আছে 2b, তাহলে সেজন্য আমরা b এর জায়গায় লিখব 2b²। b² মাইনাস b হয়ে যাবে আমাদের 2b, তাহলে 2b হোল স্কোয়ার মাইনাস 4ac, এসিটা ঠিক আছে, 4ac সমান সমান 0। 2b² মানে হচ্ছে আমাদের 4b² ইকুয়াল টু মাইনাস 4ac, এদিকে গেলে প্লাস 4ac, 4 4 কেটে গেল, তাহলে b² সমান সমান হয়ে যাবে ac। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে b² বাস্তব ও সমান হলে b² সমান সমান ac হবে। এরপরে আমরা 3-এরটি দেখব। 3-এর অঙ্কটি আছে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের পরস্পরের সম্পূরক বলা হয়। আর এখানে যদি পূরক থাকতো তাহলে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে পরস্পরে পূরক বলা হয়। এখানে সম্পূরক বলেছে, তাহলে এখানে আমাদের উত্তর এটি হবে 180 ডিগ্রি। এর পরেরটি বলেছে যে সাইন 3θ এর সর্বোচ্চ মান হলো ড্যাশ। আচ্ছা, এখানে তোমরা তোমাদের বইয়ের 293 পাতাতে দেখো, এখানে আমাদের লেখা রয়েছে যে সাইন থিটা ইকুয়াল টু হয়ে যায় লম্ব বাই অতিভুজ। এখানে দেখো সাইন থিটা এর মান কি 1-এর বেশি হতে পারে? যেহেতু লম্ব বাই অতিভুজ, আমরা জানি যে যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব অতিভুজের থেকে কখনোই বড় হতে পারে না, মানে নিচটা আমাদের সবসময় অতিভুজ বড় হবে, সেজন্য সাইন থিটা এর মান 1-এর বেশি হবে না, মানে সাইন থিটার সর্বোচ্চ মান আমাদের হয়ে যাবে 1। এখানে আমাদের প্রশ্নপত্রে রয়েছে 3θ। এবার 3θ আমরা যদি আলফা বা যে কোনো 3θ ইকুয়াল টু আমরা আলফা বা কিছু ধরে নিই, তাহলে এখানে সাইন থিটা এর সর্বোচ্চ মান হলো 1, 1-এর বেশি কখনোই হবে না, সেজন্য আমরা উত্তরটি হবে যে সাইন 3θ এর সর্বোচ্চ মান হলো 1। এরপরে আমাদের 5-এ যেটি রয়েছে, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। এখানে আমাদের হবে যে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করি, তাহলে কি হবে না তার যে আয়তন সেটা তো সমানই রয়েছে, কারণ আমরা একটি গোলককে গলিয়ে যেহেতু লম্ববৃত্তাকার চোঙটা তৈরি করেছি, তার শেপটা হয়তো আলাদা, কিন্তু তাদের আয়তনটা কিন্তু সমান হবে। এরপরে আমাদের 6-টা হচ্ছে যে কিছু ছাত্রের বয়স হলো বছরে 10, 11, 9, 7, 13, 8, 14, এদের বয়সের মধ্যমা হলো ড্যাশ বছর। এবার দেখো, আমি যদি সংখ্যাগুলিকে ছোট থেকে বড় মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে আমাদের হচ্ছে 7, 8, 9, 10, 11, 13, 14। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যমাটি হচ্ছে 10, তাহলে আমাদের উত্তরটি হবে মধ্যমা হলো 10 বছর। এখানে আমাদের অ্যান্সার হবে 10 বছর।
এবার আমাদের 3 দাগ হলো সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি, এবং এখানেও আমাদের 6টি থাকবে এবং আমাদের বীজগণিত, জ্যামিতি, পাটিগণিত প্রতিটি পাঠ থেকেই একটি করে প্রশ্ন থাকবে। একেরটি হলো বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদে আসলে হলো ব্র্যাকেটের মধ্যে 2p প্লাস PRT/100 টাকা। ইহা সত্য না মিথ্যা? আমরা এইভাবে সমাধানটি করব। এই দেখো এখানে দেওয়া রয়েছে কি না 2p প্লাস 2p ইন্টু R/T ইন্টু T/100। কারণ আমরা কি জানি না আমাদের সুদে আসলে ফর্মুলা হচ্ছে P প্লাস I, তাই তো? এখানে দেখো এখানে সুদে আসলে এখানে দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমাদের বার্ষিক R/2% সরল হারে 2p টাকার টি বছর সেই মানগুলো আমরা এখানে বসিয়েছি। তাহলে আমাদের P এর জায়গায় লিখেছি 2p, R এর জায়গায় লিখেছি R/2 আর T লিখেছি। এবার এই 2 আর 2 কাটাকুটি করলে এখানে কেটে গেল, তাহলে এখানে 2p, এখানে PRT আর এখানে নিচে 100। তাহলে আমাদের ওরা অ্যান্সারই দিয়েছে যে 2p প্লাস আসলে হলে 2p প্লাস PRT এত টাকা হবে। তাহলে আমাদের এইটি কিন্তু হবে সত্য। এরপরে আমাদের পরেরটি যেটি রয়েছে সেটি হলো 2 হলো 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে A/B/C ইকুয়াল টু 2/3/4 হবে। এসো আমরা সমাধানটা এইভাবে করব। এখানে দেখো কি রয়েছে, আমাদের 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c ইকুয়াল টু আমরা k ধরে নিয়েছি। তাহলে a সমান সমান কত হবে? k/2, b হলো k/3 আর আমাদের c হলো k/4। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? A/B/C হলো k/2 = k/3 = k/4। এবার সবাইকে আমাদের 2 মানে 2, 3, 4 এদের লসাগু করলে আমাদের হয় 12। তাহলে এখানে k/2 কে 12 দিয়ে গুণ করেছি, k/3 কে 12 দিয়ে গুণ করেছি, k/4 কে 12 দিয়ে গুণ করেছি। এবার এখানে আমাদের যদি কাটাকুটি করি এখানে হয়ে যায় 3, এখানে হয়ে যায় দেখো 6 2 12, তাহলে 6:4:3। তাহলে এখানে 6:4:3, কিন্তু ওরা দিয়েছে 2:3:4, সেজন্য এইটা হয়ে যাবে আমাদের মিথ্যা। এই যে অপশানটি আছে এইটি হয়ে গেল আমাদের মিথ্যা, ফলস। তারপরে হবে 3এরটি, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12 মানে 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। দেখো ত্রিভুজের যে 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমাদের 5:12:13। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সব থেকে বড় যে বাহুর সেটি হয়ে গেছে আমাদের 13, এবং সেটিকে যদি আমরা তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের একটি বাহু 5k, অপরটি 12k এবং আরেকটি 13k হলে আমাদের কি জানি? পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে আমাদের অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার। তাহলে 13k এর স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 13k ইন্টু 13k মানে হচ্ছে 169k স্কোয়ার। ঠিক অনুরূপে আমাদের অতিভুজের স্কোয়ার হয়ে গেল। এবার ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার করছি, 5k স্কোয়ার প্লাস 12k স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের 25k স্কোয়ার প্লাস 144k স্কোয়ার, এবং এইটি কনফিউশন করলে আমাদের হয়ে যায় 169k স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হলো, তাহলে এইটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এইটি হয়ে যাবে আমাদের সত্য। তাহলে এইটি লিখবো আমরা। 3এরটা যেটা হলো সেটি হলো ট্রু, সত্য। 4এরটা হলো একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। ইহা আমাদের সত্য হবে, কারণ আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই তাহলে কিন্তু মানে উৎপন্ন কোণটি আমাদের ধনাত্মকই হয়, সেজন্য ইহা হয়ে যাবে আমাদের সত্য। এবার 5এরটি হলো n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে, এখানে আছে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। এবার এর অ্যান্সারটি আমরা এইভাবে করব। দেখো আমাদের n যদি যুগ্ম সংখ্যা হয় তখন মধ্যমাটা কি হবে না আমাদের n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড় হবে না, কারণ
আচ্ছা, তোমরা তোমাদের বইয়ে 342 পাতায় দেখো লেখা রয়েছে এন যদি যুগ্ম সংখ্যা মানে ইভেন হয় তাহলে কিন্তু কোনো একটি মধ্যমান পাওয়া যাবে না। এক্ষেত্রে n/2 তম এবং n/2 + 1 তম মান দুটির গড়কেই মধ্যমা হিসাবে ধরা হবে। কিন্তু আমাদের প্রশ্নপত্রে এখানে দেওয়া রয়েছে, দেখো আমাদের প্রশ্নপত্রে n/2 তম এবং n/2 - 1 আছে, কিন্তু এখানে হয়ে যাবে +1, সেজন্য এটি হয়ে যাবে ফলস, মিথ্যা। এবার 6টি হলো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে প্রথমে আমাদের যে আয়তন সেইটা v1 = আমরা ধরে নিই v1 ধরে নিই, তাহলে হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পরের ক্ষেত্রে কি বলা হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে, মানে আরটা হয়ে গেছে r/2 আর উচ্চতায় এইচটা দ্বিগুণ হয়ে গেছে 2h হয়ে গেছে। তাহলে v2 = কত, 1/3 ইন্টু পাই আর স্কোয়ারের জায়গায় আমরা লিখবো r/2 এর হোল স্কোয়ার আর এইচের জায়গায় লিখবো 2h। এটা আমরা যদি সমাধান করি, দেখো 1/3 পাই এখানে কত হচ্ছে আর স্কোয়ারটা লিখেছি ইন্টু আমি এখানে এইচটা লিখেছি। এখানে আমি আর স্কোয়ার মানে এই যে আর স্কোয়ার আর 2 স্কোয়ার আছে না, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, সেই 4টা এখানে লিখেছি আর 2টা এখানে লিখেছি কাটাকুটি সুবিধার জন্য। এবার 2 আর 4 কেটে দিলে 1/2, তাহলে এখানে কত হচ্ছে 1/2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে দেখো এইটা এসে গেছে 1/2 ইন্টু, তাহলে এটা হয়ে যায় হাফ ইন্টু, আর এইটা জায়গায় আমরা লিখতে পারি v1, তাহলে হাফ ইন্টু v1। আর ওরা কি বলেছে না আয়তনটা একই থাকবে, আয়তন একই থাকবে না, আয়তন অর্ধেক হয়ে যাবে, সেজন্য আমাদের 6-এর উত্তরটি হয়ে যাবে ফলস, মিথ্যা। এইবার আমরা 4-এর দাগের অঙ্ক করব, সেখানে আমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, কিন্তু আমাদের থাকে 12টি এবং এখানে 12টির মধ্যে আমাদের যে কোনো 10টি করতে হবে, সেজন্য এই দাগ নম্বরে আমাদের মোট নাম্বার হলো 2 × 10 করে 20 নাম্বার। তোমরা এখানে যে উত্তরগুলো আছে সেগুলো কিন্তু দেখবে না। একেরটি হলো কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। এখানে সমাধানটা এইভাবে হবে, দেখো কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূল কথাটি অর্থ হলো সুদ আসল, তাহলে সবৃদ্ধি মূলের অনুপাত হচ্ছে 5:6, তার মানে আমাদের আসল যদি 5x টাকা, আসল মানে p যদি 5x টাকা হয় তাহলে সবৃদ্ধি মূল = হয়ে যাবে আমাদের 6x টাকা, কারণ আমাদের অনুপাতটা 5:6 বলা আছে। তাহলে সুদ i = কত হবে না, আমাদের যে সুদ আসল যেটা আছে সবৃদ্ধি মূল মাইনাস আসল মানে 6x - 5x = হয়ে যাবে 6x থেকে 5x বিয়োগ গেলে আমাদের হয়ে যায় x টাকা। তাহলে বার্ষিক সরল মানে সুদটাও পেয়ে গেলাম, বার্ষিক সরল সুদের হার বার করতে বলা মানে আমাদের জিজ্ঞাসা করেছে। i = আমরা কি জানি p/100, এখানে প্রতিটি মান বসিয়েছি, দেখো আর বার করতে হবে তাই এখানে লিখেছি, এখানে 100 গুণ i করেছি, নিচে p × t 100 লিখেছি, এখানে 100 গুণ i এর জায়গায় x, এখানে p এর জায়গায় 5x, আর সময় যেহেতু 5 বছর সেজন্য আমি এখানে 5 লিখেছি, এখানে এই x আর এই x কেটে গেল। এবার এইটা কাটি 5, এখানে হয়ে যাবে 5 × 20 100, এখানে 5কে 20 দিয়ে কাটলে 4 × 5 = 20, তাহলে অ্যান্সার হলো 4%, তাহলে নির্ণেয় বার্ষিক সরল সুদের হার হলো 4%। দুয়েরটা হলো এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত। এর সমাধানটা আমরা এইভাবে করব, এ ও বি কোনো ব্যবসায় কত টাকা লাভ করেছে, 1050 টাকা মোট লাভ করেছে। এর মধ্যে আমাদের এর মূলধন দেওয়া আছে 900 টাকা আর এর লভ্যাংশটাও দেওয়া আছে 630 টাকা। তাহলে বি এর লভ্যাংশ কত হবে, মোট লাভ দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা যদি এর লভ্যাংশটা বিয়োগ করি তাহলে আমরা বি এর লভ্যাংশ পেয়ে যাব। তাহলে আমাদের বি এর লভ্যাংশ হচ্ছে 1050 বিয়োগ 630 টাকা, বিয়োগ করলে হয় আমাদের 420 টাকা।
আমরা কি জানি না এর মূলধন ইস টু বি এর মূলধন সমান সমান এর লভ্যাংশ ইস টু বি এর লভ্যাংশ, মানে মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত হয়। তাহলে আমাদের এর মূলধন 900 দেওয়া আছে, বি এর মূলধন বার করতে হবে। এর লভ্যাংশ হচ্ছে আমাদের 630 আর বি এর লভ্যাংশ 420 টাকা। তাহলে সেখানে আমরা 900 বাই বি এর মূলধন সমান সমান 630 বাই 420। এইটা আমি কিভাবে কেটেছি বলে দিচ্ছি। 0 0 কেটেছি, 7 দিয়ে কেটেছি, 7 9 43, 6 7 42, আবার 3 দিয়ে কেটেছি, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে 3/2 হলো। এবার কি করেছি, এই 3-এর সঙ্গে 3 গুণ বি এর মূলধন গুণ করেছি, এখানে 900 গুণ 2। তাহলে বি এর মূলধন কত হচ্ছে 900 গুণ 2, আর এখানে 3 গুণ ছিল, এখানে এসে ভাগ হয়ে গেল। এবারে আমি তাহলে বি এর মূলধন হচ্ছে, এখানে 3 আর 900 কাটো, এখানে হয়ে যাবে 300 গুণ 2 মানে 600 টাকা। তাহলে বি এর মূলধন হয়ে গেল 600 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, 3-এরটা হলো যে x সমানুপাতিক y, y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করো। এর সমাধানটা আমরা এইভাবে করব যে দেখো আমাদের কি দেওয়া আছে না x সমানুপাতিক y, তাহলে x ইজুকাল টু আমরা কে y ধরে নিলাম, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবারে y সমানুপাতিক z, যেখানে y ইকুয়াল টু এল জেড ধরলাম, যেখানে a হলো অশূন্য ভেদ ধ্রুবক, এবং z সমানুপাতিক x, যেখানে z ইকুয়াল টু m ইন্টু এক্স, m হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা এই যে আমরা x ইকুয়াল টু y ইকুয়াল টু আর z ইকুয়াল টু বার করেছি, এই তিনজনে গুণ করলে আমাদের x ইন্টু y ইন্টু z ইকুয়াল টু হয়ে যাবে ky ইন্টু এল জেড ইন্টু এম এক্স। এবার সেখান থেকে আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল টু, আমি ধ্রুবকগুলোকে একসঙ্গে করেছি কে এল এম ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে আমাদের এই ধ্রুবক তিনটির গুণফল জিজ্ঞাসা করেছে, তাহলে কে ইন্টু এল ইন্টু এম ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই, এখানেও যে এক্স ওয়াই জেড সেইটা গুণ হয়ে আছে, এখানে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের এখানে এক্স ওয়াই জেড এইভাবে কেটে যাবে, ইকুয়াল টু হলো 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো আমাদের 1। এরপরে আমাদের 4-এর যে অঙ্কটি রয়েছে সেটি হলো 5x² মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 শূন্য দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করো। এটা কিভাবে করব না, এটি আমাদের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে নেওয়া। এখানে 4-এর অঙ্কটি হলো আমাদের কি দেওয়া রয়েছে না, দুটি বীজ আলফা ও বিটা দেওয়া রয়েছে। আমরা কি জানি আলফা প্লাস বিটা, এখানে আমরা করে দিয়েছি তোমাদের জন্য। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি, আমি এখানে দুটি বীজ, একটি আলফা এবং একটি বিটা ধরেছি। তাহলে আলফা প্লাস বিটা হয়, ফর্মুলা হচ্ছে মাইনাস এক্সের সহগ বাই এক্সের স্কোয়ারের সহগ। তাহলে আমি প্রথমে মাইনাস সাইনটা লিখেছি, মাইনাস। এবার দেখো এক্সের সহগ কত আছে, -2 লিখলাম, আর আমাদের এক্সের স্কোয়ারের সহগ হলো 5। তাহলে আমাদের কি হলো মাইনাস ইন্টু -2/5, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে হয়ে গেল +2/5। এরপরে আমাদের বীজদ্বয়ের গুণফলে ফর্মুলা হচ্ছে সমীকরণটি ধ্রুবক পদ বাই এক্সের স্কোয়ারের সহগ। এবার সমীকরণটি ধ্রুবক পদ কত 3, আর এক্সের স্কোয়ারের সহগ হচ্ছে 5। তাহলে বীজদ্বয়ের গুণফল হয়ে গেল মানে আলফা বিটা হয়ে গেল 3/5। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আলফা প্লাস বিটা হলো 2/5, এখানে যেমন লিখেছি সমষ্টি, আর আলফা বিটা হলো 3/5। আমাদের জিজ্ঞাসা করেছে 1/α প্লাস 1/β। আলফা বিটা লসাগু করলে এখানে হয়ে যায় আলফা প্লাস বিটা। আমাদের আলফা প্লাস বিটার মান হচ্ছে 2/5 আর আলফা বিটা 3/5, 3/5। তাহলে 2/5 গুণ 2/5 ইন্টু এখানে 3/5 আছে, উল্টে গেলে হয়ে যাবে 5/3। তাহলে এখানে আমরা যদি 5 কেটে দিই তাহলে 2/3, তাহলে নির্ণেয় মান হবে 2/3। 5-এরটি হলো ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD 8 সেমি এবং OA = 5 সেমি হলে OC এর দৈর্ঘ্যটি নির্ণয় করো। এখানে ওরা যে চিত্রটি দিয়েছে, আগে আমি এখানে এঁকে নিয়েছি একটি আয়তকার চিত্র, এবং এখানে ABCD যে চিত্রের অভ্যন্তরে ও হলো একটি বিন্দু, এবং এখানে OA হলো 5 সেমি, OB হলো 6 সেমি, OD হলো 8 সেমি, OC জিজ্ঞাসা করেছে।
আমরা এখানে জানি যে যদি কোনো চিত্র আয়তাকার হয় তখন আমাদের ও এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যায় ও সি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু হয় ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এবং সেখান থেকে আমরা লিখতে পারি যে ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, এখানে প্লাস ছিল মাইনাস ও এ স্কোয়ার। এবার মানগুলো বসিয়েছি, ও সি স্কোয়ার সমান সমান হয়ে যাবে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 6 স্কোয়ার মানে 6 6 36, 28 64 বিয়োগ 5 5 25। 36 আর 64 যোগ করলে হয় 100, 100 বিয়োগ 25, তাহলে ওসি স্কোয়ার হয়ে গেল আমাদের 75। 75 করলে দেখো এখানে 3 25 75, 5 5 25, তাহলে ওসি হয়ে গেল বর্গমূল অফ 75, তাহলে রুট অফ কি হয়ে যাবে 3 × 5 × 5, তাহলে দুটো বর্গমূল হলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেল আর 3টা রুট থাকবে। তাহলে আমাদের ওসির দৈর্ঘ্য জিজ্ঞাসা করেছে, আমাদের নির্ণয় ওসির দৈর্ঘ্য হবে 5√3 সেমি। এবার 6টি হলো ABC সমকোণী ত্রিভুজের কোণ ABC সমান সমান 90 ডিগ্রি, AB সমান সমান 3 সেমি, BC 4 সেমি এবং B বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব BD যা AC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়, BD এর দৈর্ঘ্যটি নির্ণয় করো। এখানে যেইটা বলেছে আমি আগে এঁকে দিয়েছি যে কোণ ABC হয়েছে আমাদের 90 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি, AB সমান সমান হচ্ছে আমাদের 3 সেমি এবং BC হলো 4 সেমি। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই না অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে AC স্কোয়ার সমান সমান হয়ে যাবে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে AC স্কোয়ারটা আমরা বার করতে পারবো, মানে AC বার করতে পারবো, তাহলে AC স্কোয়ার হয়ে গেল 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 তিরিকে 9, 4 4 16 25, তাহলে এসি হয়ে গেল বর্গমূল 25 মানে 5, তাহলে এসি হয়ে গেল 5 সেমি। আমরা যে কোনো ত্রিভুজে কি ক্ষেত্রফল মানে কি জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। আমাদের দেখো এই যে ABC ত্রিভুজটা, এর ক্ষেত্রে আমরা একবার বলতে পারি ভূমি হচ্ছে আমাদের 4 আর উচ্চতা হচ্ছে 3, তাহলে এর যে ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে হাফ BC ইন্টু AB করতে পারি। অনুরূপে আমরা এইভাবেও করতে পারি যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি হলো আমাদের AC আর উচ্চতা হলো আমাদের BD, তাহলে দুভাবে করতে পারি এবং সেখানে আমাদের BDটা জানা নেই, এইভাবে আমরা বার করে নেব। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ 4 × 3 বর্গ সেমি। এখানে 2 দিয়ে 4কে কেটেছি, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6 বর্গ সেমি। আবার ABC ত্রিভুজের ক্ষেত্রফল আবার আমাদের হাফ, অনুরূপে এইখানটা ধরেছি AC ইন্টু BD, তাহলে হাফ × 5 × BD বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে, হাফ × 5 ইন্টু এখানে BD ইকুয়াল টু হচ্ছে আমাদের 6, তাহলে BD ইকুয়াল টু 6 × 2। দেখো এখানে কি আছে 5, কি আছে না 5 যেহেতু গুণ হয়ে আছে এখানে ভাগ হয়ে গেল, আর 1 2 মানে 2 ভাগ হয়ে আছে তাই গুণ, তাহলে 6 গুণ 2 × 5, তাহলে 6 দুগুণে 12/5 এবং এইটাকে ভাগ করলে আমরা পাই, দেখো 5 দুগুণে 10 20 হলো, তাহলে 2.4 সেমি, তাহলে BD এর দৈর্ঘ্য হলো 2.4 সেমি। 7টা হলো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। এখানে আমি ওরা যেই চিত্রটি বলেছে সেটা আগে আমি অঙ্কন করে নিয়েছি। এখানে দেখো A এবং B কেন্দ্রীয় দুটি বৃত্ত ধরেছি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে 3 সেমি এবং 8 সেমি। এবার দেখো PA PQ এর ওপর লম্ব এবং BQ QP এর ওপরে লম্ব। এবার Q বিন্দু থেকে আমি কি করেছি, এই Q বিন্দু থেকে PA এর সমান করে এক্ষেত্রে QX এইভাবে কেটে নিয়েছি। এখানে যার মান হচ্ছে সেখান থেকে আমি এইটা মানে 3 সেমি মতন কেটে নিয়েছি। এটা পুরোটা হচ্ছে আমাদের 8, সেখান থেকে আমি 3 সেমি কেটে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না আমাদের PA সমান সমান QX, কারণ P এর সমান করে আমি Q থেকে Xটা কেটে নিয়েছি, তাহলে আমাদের PA সমান সমান QX হলো। তাহলে আমাদের এবার এই যে আমাদের APQX এইটা কি হলো না,
এই দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান, তাহলে এইটা একটি আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ বি এক্স সমান সমান বি এক্স সমান সমান হচ্ছে বি কিউ মাইনাস কিউ এক্স। আমাদের ত্রিভুজ যেটি তৈরি হয়েছে এ বি এক্স, এখানে বি এক্স সমান সমান কত হয়ে যাবে, এই পুরোটা বি কিউ থেকে আমরা যদি এই কিউ এক্সটাকে বিয়োগ করি তাহলে আমরা এইটা পেয়ে যাব। তাহলে 8 বিয়োগ 3 হয়ে যাচ্ছে 5 সেমি। তাহলে আমরা বি এক্সটা পেয়ে গেলাম 5 সেমি। তাহলে এখন আমাদের এ বি হচ্ছে 13 সেমি, কোণ এ এক্স বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি না, আমাদের এইটা তাহলে একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সেখান থেকে আমরা লিখতে পারি যে এ এক্স স্কোয়ার, এখানে আমাদের কোনটা তৈরি হয়েছে না, আমাদের এ বি স্কোয়ার মাইনাস আমাদের অতিভুজ কিন্তু এখানে এ বি, তাহলে আমাদের এ এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল অতিভুজের স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার। তাহলে আমাদের এ এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল এ বি স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার। মানগুলো বসিয়েছি 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 169 বিয়োগ 25 এত বর্গ সেমি, যেহেতু স্কোয়ার আছে সেমি ইন্টু সেমি, তাহলে 144 বর্গ সেমি। তাহলে এ এক্স, এটা এ এক্স ইকুয়াল টু হয়ে গেল বর্গমূল, যেহেতু এক্স এর স্কোয়ার হচ্ছে 144, এ এক্স হলো বর্গমূল অফ 144 মানে 12 সেমি। এবার দেখো আমাদের এ এক্স এইটা সমান সমানই তো আমাদের পি কিউ, তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ হলো 12 সেমি এবং পি কিউটাই হলো আমাদের, যেহেতু এটা একটা আয়তকার চিত্র এবং এ এক্স সমান সমান পি কিউ এবং স্পর্শকটা হচ্ছে পি কিউ, তার মানে জিজ্ঞাসা করেছে তাহলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হলো 12 সেমি। আটেরটি হলো একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত। দেখো একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে সেটি হলো 360 ডিগ্রি বাই 12। এবার দেখো 360 ডিগ্রি বাই 12 কাটাকুটি করলে এখানে 3 12 36, তার মানে 30 ডিগ্রি হচ্ছে। এবার 30 ডিগ্রি সমান সমান আমাদের কি হয় না 30 গুণ পাই বাই 80, এবং 30কে 180 দিয়ে কাটলে আমাদের হয় 3 6 18, তাহলে এখানে 6 হয়ে যায় পাই বাই 6, তাহলে তার বৃত্তীয় মান হলো পাই বাই 6। এর পরেরটি হলো আমাদের tan 4 থিটা tan 6 থিটা ইকুয়াল টু 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মানটি নির্ণয় করো। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে, তাহলে tan 4 থিটা হবে 1, এখানে গুণ হয়ে আছে 1 বাই tan 6 থিটা। 1 বাই tan 6 থিটা মানে হচ্ছে cot 6 থিটা, তাহলে tan 4 থিটা ইকুয়াল টু tan ইন্টু cot, মানে cot 6 থিটাটাকে আমরা লিখতে পারি tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে এখানে কি ফর্মুলা লিখেছি সেটা লিখলাম যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। যখন যে ফর্মুলা তোমরা পুট করবে লাগাবে অতি অবশ্যই সেটি পাশে লিখে দেবে। তাহলে এখানে দেখো tan যদি আমরা বাদ দিয়ে দিই বা এটা তুলনা করলে আমরা পাই 4 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, মাইনাস 6 থিটা এপাশে এলে প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি, 10 থিটা 6 আর 4 যোগ করলে 10 থিটা সমান সমান 90 ডিগ্রি, থিটা হয়ে গেল 90 ডিগ্রি বাই 10 মানে 9 ডিগ্রি। তাহলে এখানে উত্তরটি হবে থিটার মান হলো 9 ডিগ্রি, তাহলে থিটা এর মান হলো 9 ডিগ্রি। এরপরে আমাদের 10 অঙ্কটি হলো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটি তির্যক উচ্চতা নির্ণয় করো। এখানে শঙ্কুটি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিই আর সেমি, উচ্চতা দেওয়া আছে এইচ 12 সেমি, আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি। আমরা শঙ্কুর আমাদের যে আয়তন সেটি হলো 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, সেটাই দেওয়া আছে আমাদের 100 পাই। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এইচ হলো 12 দেওয়া আছে সমান 100 পাই। এখানে আমাদের দেখো পাই পাই এভাবে কেটে গেল, তাহলে আর স্কোয়ার সমান কত হয় 100 গুণ 3, 12 গুণ হয়ে আছে তাই ভাগ হয়ে গেল। এখানে আমি এইটি প্রথমে 3 দিয়ে কেটেছি, 3 4 12, 4 25 100, তাহলে আমাদের আর স্কোয়ার সমান 25, তাহলে আর হয়ে গেল 5 সেমি। তাহলে ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা যদি আমাদের এল হয়ে যায়, এল সেমি, তাহলে আমরা জানি যে এইচ এর স্কোয়ার সমান সমান হয়ে যায় তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে এল স্কোয়ার হয়ে গেল এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 144 প্লাস 25 হলে 169, তাহলে এল স্কোয়ার হয়ে গেল 169, এল সমান সমান হলো বর্গমূল অব 169 মানে 13, তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা হলো 13 সেমি।
আরের দাগের 11 অঙ্কটি হলো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। এই অঙ্কটির সমাধান আমরা এইভাবে করব যে ধরি গোলক দুটি ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। ব্যাসার্ধ দুটি আমি প্রথমে ধরে নিলাম। গোলকে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr² বর্গ একক। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে কি হবে? ক্ষেত্রফল 4πr1² আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে 4πr2²। এবং আমাদের এখানে বলা হয়েছে যে তাদের এই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতই হচ্ছে 1/4। তার মানে এখানে আমরা যদি এখানে 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে আমাদের r1² / r2² হয়ে যায় 1/4, মানে 1/4। তাহলে r1/r2 কত হবে? এর যদি আমরা বর্গমূল করি তাহলে 1/4 বর্গমূল, এখানে আমাদের হয়ে যাবে 1/2, কারণ 1 গুণ 1 হলে 1 আর 2 গুণ 2 হলো 4। তাহলে r1/r2 হয়ে গেল আমাদের 1/2, 1/2। তাহলে এবার আমাদের R1 হয়ে গেল, আমাদের 1:2 যেহেতু আছে, R1 সমান যদি আমাদের 1x বা শুধু x লিখতে পারি এত একক, এবং R2 হয়ে যদি 2x একক হয়, তাহলে গোলকের আয়তনের হচ্ছে ফর্মুলা 4/3πr³ ঘন একক। এখানে আর এর জায়গায় আমরা একবার x লিখব আর একবার আমরা 2x লিখব। তাহলে কি হলো না, আমাদের 4/3πr1³ / 4/3πr2³। এখানে আমাদের 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে আমাদের হলো r1³ / r2³। তাহলে r1/r2 হোল কিউব। আমাদের r1/r2 কত? 1/2। তাহলে এখানে 1/2 এর হোল কিউব, 1/2 এর হোল কিউব মানে হচ্ছে 1 × 1 × 1, আর 2 হয়ে গেল 2 × 2 × 2। এখানে আমাদের 1 ইন্টু লিখেছি, এখানে r1/r2 কিউব একসঙ্গে লিখেছি। তোমরা তাহলে এই r1 = 1x আর r2 = 2x এইটা না লিখলেও কিন্তু হবে। তাহলে তোমরা এইটা না লিখে সোজা r1/r2 1/2, এখানে 1/2 এর হোল কিউব = এত করে 1 × 1 × 1, 2 × 2 × 2 × 2। তাহলে এখানে হয়ে গেল 1/8। তাহলে তাদের আয়তনের অনুপাত হয়ে গেল 1:8। তার মানে আমি এখানে বললাম আমাদের r1/r2 1/2 যেহেতু আমরা বার করে ফেলেছি অনুপাতটা, আমাদের আলাদাভাবে r1 আর r2 বার করার দরকার নেই, কারণ এখানে আমাদের অনুপাতটাই দরকার। তাহলে তাদের আয়তনের অনুপাত হলো 1:8। এরপরে যেটি আছে সেটি হলো আমাদের 4 দাগের 12 অঙ্ক। সেখানে আছে UI = xi - 35/10, সামেশান অফ fi ui = 30 এবং সামেশান অফ fi = 60 হয়, তাহলে x বার এর মানটি নির্ণয় করো। এখানে আমাদের কি দেওয়া আছে? UI = xi - 35/10, সামেশান অফ fi ui = 30, সামেশান অফ fi = 60। যা দেওয়া আছে আমি লিখলাম। আমরা কি জানি? ইউ বার সমান হচ্ছে সামেশান অফ fi ui বাই সামেশান অফ fi, এই দুজনের ভাগ। তাহলে সে সমান আমরা লিখলাম 30/60। 30/60 কাটাকুটি করলে আমাদের হয় 2 দিয়ে কাটলে 1/2। এবার আমরা x বার সমান ফর্মুলা হয় d + u বার * h, এবং এখান থেকে আমরা জানি যে d হলো 35 এবং h হলো 10, এবং সেই মানটা যদি বসাই x বার সমান 35 প্লাস আমরা u বার বার করেছি 1/2, 1/2 গুণ h এর জায়গায় 10। তাহলে 35 প্লাস এখানে 2 আর 10 কাটে, 5 দিয়ে 5 2 10 হলো। তাহলে x বার সমান 35 যোগ 5, তাহলে x বার সমান হয়ে গেল 40। তাহলে আমাদের মান হলো নির্ণেয় মান, x বারের মান হলো 40।